নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব কম সংখ্যক মানুষ জানতে চেয়েছেন, কিন্তু টপিকটার ইম্পর্টেন্স আছে বলে সেই টপিকটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে শনির বর্তমান নবাংশ ভিত্তিক যদি আলোচনা করা যায়, তাহলে শনি বর্তমানে মিথুন রাশির নবাংশে অবস্থান করছে। তো এই রাশির মিথুন রাশিতে নবাংশে অবস্থানকালে প্রিসাইজলি কিছু ফল শনি এখানে দেওয়ার চেষ্টা করবে, বা দেবে নাটাও দেওয়াটা তো দেওয়া। এক্ষেত্রে কী জাতীয় ফল দেবে বা না দিতে পারে তার উপর একটা আলোচনা করবার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে শনি প্রায় 20 ডিগ্রির কাছাকাছি, 20 ডিগ্রি থেকে একটু কম, 20 মিনিটের মতন কম অবস্থায় গিয়ে বকরি হয়েছে চন্দ্রের নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রে, এবং তারপরে আস্তে আস্তে নামতে শুরু করেছে। সেটা 23শে মে থেকে সেই জার্নিটা শুরু হয়েছে। আজকে যখন রেকর্ড করছি, আজকে হচ্ছে 24 তারিখ আমি রেকর্ড করছি, তো প্রায় 1 মাস ধরে নামতে এসছে, এবং ঠিক আরও 1 মাস এই স্যাটার্ন নামতে থাকবে অ্যাকচুয়ালি অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত। কিন্তু যে দূরত্বটা পর্যন্ত 24শে জুলাই বেলা 12টা 42 পর্যন্ত নামবে, সেটা হচ্ছে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত শনি মিথুন রাশির নবাংশে অবস্থান করবে। এই নবাংশে অবস্থানকালেই আমাদের এই যে স্প্যানটুকু, এই ব্যান্ডউইথটুকু, এইটুকু নিয়ে আমাদের মুখ্যত আলোচনা, যেটা 20 ডিগ্রি থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, মানে আমি উল্টো দিকে বলছি, অবস্থান করছে। অর্থাৎ আরও প্রিসাইজলি বলতে গেলে শ্রবণা নক্ষত্রের 3য় চরণ, যেই চরণে শনি এখন বিপরীত দিকে আসছে, অর্থাৎ বকরি রয়েছে, রেট্রোগ্রেড রয়েছে। তো আমি প্রথমে বুধের কিছু কার্যকারিতা সম্পর্কে আপনাদের বলি। অনেকগুলো কার্যকারিতা আপনাদের বলেছি, আপনারাও জানেন। আমি কিছু প্রিসাইজ কার্যকারিতা বলবো। তার মধ্যে একটি হচ্ছে বুধ কিন্তু কোঅর্ডিনেশনের সাথে যুক্ত, যে কোনো প্রকার কোঅর্ডিনেশন। কালপুরুষের 3য় এবং 6ষ্ঠ ভাবের কারক। 2য় ভাব প্রিসাইজলি আমাদের বাণীকে কন্ট্রোল করে, আমাদের খাদ্যকে কন্ট্রোল করে। বৃষ রাশি আমাদের খাদ্য, আমাদের কথা, আমাদের মাধুর্যতা, তার সাথে বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসা, এই জাতীয় জায়গাকে ইন্ডিকেট করে এবং সম্পত্তিকে ইন্ডিকেট করে। এবং বৃষ রাশি একটা স্থির রাশি, এবং এই রাশির পৃথ্বীকারক রাশি এবং স্থির রাশি, এই রাশিতে কিন্তু খুব একটা মুভমেন্ট হয় না। সেটা হয় না কেন, সেটা নিয়ে আপাতত বলছি না, কারণ যখন বৃষ রাশির নবাংশ নিয়ে যদি বলার হয়তো খুব একটা প্রয়োজন হবে না, কারণ এক্ষেত্রে আমি একটু টাচ দিয়ে দেবো আপনাদের। সেক্ষেত্রে যদি কোনো দিন টপিক আসে বলবো। আমি যেটা বলার চেষ্টা করছি, বৃষ রাশির 2য় ঘর, অর্থাৎ বৃষ রাশির যে বলি ঘর, সেটা হচ্ছে মিথুন রাশি, তার 2য় পতি। তো সেই হিসাবে বুধও আমাদের বাণীকে কন্ট্রোল করে, এবং রবির ঘর থেকে যদি কালপুরুষের 5ম ঘর থেকে 2য় ঘর দেখেন, তাহলে 2য় ঘর হচ্ছে বাণীর ঘর, অর্থাৎ রাজা বা ঘরের যিনি গৃহপতি তার মুখের বাণী, পিতার মুখের বাণী, পিতৃতুল্য বা পিতৃপদের মুখের বাণী, বা অফিসে বা যে কোনো জায়গায় যে বস আছে তার বাণী, এবং একাদশপতিও সেখানে যুক্ত। অর্থাৎ সিংহের ঘর থেকে 11th হাউসও কিন্তু বুধ, সেখানেও কিন্তু 10th হাউসের 2nd হাউস, অর্থাৎ 10th হাউস, কর্মের যে লাভ, সেটাও বুধ নির্দেশ করে। তো বুধ খুব সব প্ল্যানেটই ইম্পর্টেন্ট, বুধ ভীষণ ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখেছিলেন যে বুধ এই গত কাল পর্যন্ত বকরি হয়েছিল, বকরি থাকাকালীন কিভাবে কোঅর্ডিনেশনকে বিঘ্নিত করেছে। এখনও কিন্তু কোঅর্ডিনেশনকে বুধ খুব একটা সচল করতে পারেনি। আগামী শনিবার চলে গেলে, অর্থাৎ 27 তারিখ থেকে আস্তে আস্তে ওর কোঅর্ডিনেশনটা বাড়তে থাকবে। তার পরবর্তী, কারণ এক্সজশন ফেজে চলে এসছে বুধ এখন, 18 থেকে 27 ঘন্টার মধ্যে এক্সজশন ফেজে চলে আসে। বুধ নিয়ে এত কথা এই জন্য বলছি, কারণ বর্তমানে শনি যেখানে দাঁড়িয়ে রয়েছে, মানে নবাংশে, সেটা হচ্ছে বুধের ঘর। তো বুধ কি করে? কমিউনিকেশনের প্ল্যানেট, বুধ খুব সোশ্যাল প্ল্যানেট। বুধ মানুষের সাথে মানুষের মেশা, বিশেষ করে জেন্ডার যে ইকুয়ালিটি,
সেটা বুধ ভীষণভাবে জোর দেয়। অর্থাৎ সবাই একসাথে মিশবে, সবার সাথে একটা ট্রান্সপারেন্সি থাকবে, প্রত্যেকের সাথে প্রত্যেকের মত এবং পথের আদান প্রদান হবে। আমি যে কথাগুলো বলছি, বুধ কিন্তু প্রচুর জিনিসের কারক। আমার যে কোনো বুধের গোচরের আলোচনা শুনবেন তাহলেই দেখতে পাবেন। কিন্তু আমি যে জায়গাগুলো বলছি সেখানে স্যাটার্নের মেন রোলটা প্লে হবে। আদান প্রদানকারী বুধ কিছুটা বিপরীত লিঙ্গের মধ্যে, কারণ বুধের সমসপ্তম প্ল্যানেট সবসময় বৃহস্পতি থাকে, তো বুধ কিছুটা বিপরীত লিঙ্গের মধ্যে একে অপরের প্রতি একটু সফট কর্নার বা অনুভূতি জাগ্রত করতেও সাহায্য করে। এবং বুধ থেকে মানে মিথুন থেকে যদি 5th হাউস দেখেন, সেটা কিন্তু শুক্রের ঘর, আবার দ্বাদশ ভাবও শুক্রের ঘর। তো সেইখানে দাঁড়িয়ে বুধ আর কি করে না, বুধ আমাদের ইএনটি অর্থাৎ আমরা যে সমস্ত অর্গান দিয়ে যোগ করি, অ্যাকচুয়ালি কানেক্ট করি, কোঅর্ডিনেট করি, তার মধ্যে মেন হচ্ছে, যেরকম আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা আমার প্রোগ্রামের উপর একটা রিয়্যাক্ট করলেন, সেরকম একটা কারকতা। চোখ দিয়ে দেখছেন, তার উপর রিয়্যাক্ট করছেন, হ্যাঁ, জিহ্বা দিয়ে কথা বলছেন, হ্যাঁ, গলায় আমাদের ভোকাল কর্ড আছে, সেই ভোকাল কর্ডের মাধ্যমে শব্দ উৎপন্ন হচ্ছে, যার মাধ্যমে কথা বলা যাচ্ছে। তো এতগুলো জিনিসকে বুধ কিন্তু কন্ট্রোল করে। আমাদের ব্লাডের যে কোঅর্ডিনেশন, বিভিন্ন সেলে খাবার নিয়ে যাচ্ছে, অক্সিজেন নিয়ে যাচ্ছে, অন্যান্য বিভিন্ন রকম হরমোন, উৎসেচক, হাজার জিনিস সে বহন করে নিয়ে যাচ্ছে, সেও কিন্তু কোঅর্ডিনেটর, অর্থাৎ ম্যাসেঞ্জার। বুধ অ্যাকচুয়ালি ম্যাসেঞ্জার। আমাদের নার্ভ সেল যে কোঅর্ডিনেশনটা বহন করে, সেই কোঅর্ডিনেশনটাও কিন্তু বুধ। ইলেকট্রিসিটি এক জায়গায় সুইচ দিচ্ছে, এক জায়গায় আলো জ্বলছে বা পাখা চলছে, বুধ। অর্থাৎ যে কোনো কোঅর্ডিনেশন, ইন্টারনেট কোঅর্ডিনেশন করছে। আমি ঘরে বসে ভিডিও করছি, আপনি আপনার ঘরে মোবাইলে দেখতে পাচ্ছেন, কোঅর্ডিনেট করে দিচ্ছে আপনার সাথে বুধ। কিন্তু এখানে ভিজুয়াল এফেক্ট আছে, সুতরাং শুক্রের এফেক্টও আছে। হ্যাঁ, যত জাঁকজমকপূর্ণ হবে ব্যাপারটা, তো তত বেশি শুক্রের এফেক্ট, তত বেশি প্রিসাইজলি এফেক্টেড হবে। তো বুধ এক্ষেত্রে কী করে, আর বুধের আরেকটা কারকতা আছে, বুধ যেটা খুব ইম্পর্টেন্ট, বয়সজনিত, যেটা হচ্ছে 1 বছর থেকে 12 বছর পর্যন্ত যে কোনো বাচ্চার মধ্যে বুধের অ্যাক্টিভেশন খুব বেশি থাকে। সে যদি খুব সিরিয়াস টাইপের বাচ্চাও হয়, অত্যন্ত ইন্ট্রোভার্ট টাইপের বাচ্চা হয়, তার মধ্যেও কিছুটা বুধ অ্যাক্টিভেটেড থাকবে। আবার একজন মানুষ যখন 66-67 বছরের পর চলে যায়, অর্থাৎ প্রৌঢ় হয়ে যান তিনি যখন, তখন তার মধ্যে দ্বিতীয় শৈশব শুরু হয়, সেই সময়টাও বুধ অ্যাক্টিভেট হয়। এবং বুধ আমাদের ব্যবসা বাণিজ্যের কারক, টাকা পয়সার কারক, ট্রেড এবং বিজনেসের সাথে যুক্ত। এবং বুধ সর্বোপরি আমাদের যে প্রেজেন্স অফ মাইন্ড, বুদ্ধির যে একদম প্রথম দিকের অংশ, বুদ্ধি মানে একটা বৃহৎ অংশ থাকে, সেটা ইন্টেলিজেন্স। সেই ইন্টেলিজেন্সটার সাথে কিন্তু ডিরেক্টলি বুধ যুক্ত নয়, অর্থাৎ বুধ লং টার্মের এফেক্ট দেওয়া প্ল্যানেট নয়। বুধ কী করবে, সেই স্ফুলিঙ্গটা তৈরি করবে, সেই স্ফুলিঙ্গটা বুধের মধ্যে আছে। লং টার্মের যে মেধাশক্তি তৈরি করে, সেটা শনি তৈরি করে, যার স্যাটার্ন যত ওয়েল প্লেসড এবং যত উর্বর, তার লং টার্মে বুদ্ধি তত বেশি হয়। অর্থাৎ সে অনেক কম্প্রিহেন্সিভ, অর্থাৎ ব্যাপক, এবং তার প্রাবল্য অত্যন্ত বেশি, এইরকম কর্ম করতে পারে। বুধের অবস্থানটা খুব তাৎক্ষণিক হয়। এতগুলো বুধ সম্পর্কে কথা বললাম, এবার বলছি নবাংশে সেখানে শনি বসে থাকবে, আছে বসে। কবে থেকে বসে আছে না, 23শে মার্চ, তার আগে থেকেও বসে আছে, তখন মার্গী অবস্থায় ছিল। 23শে মে থেকে শনি বকরি হয়ে গেছে। তো বকরি হয়ে, অর্থাৎ বুধের ঘরে, নবাংশে বুধের ঘরে শনি বসে রয়েছে। যবে থেকে শনি মার্গী গতিতে 16°40' ক্রস করেছে, সেটা অন্তত যেদিন শনি বকরি হয়ে গেছে তার অন্তত 2-2.5 মাস আগে। আমার কাছে অ্যাকচুয়ালি ডেটাটা নিয়ে আপনারা দেখে নেবেন যে মার্গী গতিতে বুধ কবে ওই জায়গাটা অতিক্রম, শনি কবে ওই ডিগ্রিটা অতিক্রম করেছে, তবে থেকে ও বুধের নবাংশে, মানে মিথুন রাশির নবাংশে মধ্যে চলে এসেছে। আমি এক্ষেত্রে মার্গী গতি নিয়ে বলছি না, আমি বলছি বকরি গতি নিয়ে। বকরি গতিতে শনি কি এফেক্ট দেয় দেখুন। শনি প্রথম যেটা এফেক্ট করবে, শনি কিসের কারকতা নির্দেশ করে, শনি হচ্ছে
ধর্মের কারকতা নির্দেশ করে। অর্থাৎ ধর্ম মানে সে তার গুণকে কখনো মানুষ, ধর্ম মানে অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি ধৃ ধাতু থেকে এসছে, যার অর্থ ফস্টার, লালন পালন করা। কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম হচ্ছে এমন একটা প্রপার্টি, যে প্রপার্টিটা যদি আপনার থেকে বেরিয়ে যায় তাহলে আপনার এক্সিস্টেন্স থাকবে না। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে লঙ্কার ধর্ম হচ্ছে ঝাল, নুনের ধর্ম হচ্ছে নোনতা। তো নোনতাটাই যদি নুন থেকে বার করে নেন তাহলে নুনের আর কোনো এক্সিস্টেন্স থাকবে না, লঙ্কা থেকে ঝাল বার করে নিলে লঙ্কার এক্সিস্টেন্স থাকবে না। ঠিক ধর্ম হচ্ছে সেই গুণ, যে গুণ সেই ব্যক্তি বা সেই প্রকৃতি থেকে যদি বেরিয়ে যায়, একটা চুম্বকের চৌম্বকত্ব আছে, এখন সেই চৌম্বকত্বটা যদি তার থেকে চলে যায় তাহলে সেটা আর চুম্বক থাকছে না, সেটা একটা নর্মাল মেটাল থাকছে। তো এই হচ্ছে ধর্মের প্রকৃতি। তো শনি হচ্ছে ধর্মের কারণ। কার ধর্মের কারণ? কার? প্রথম তো আমাদের শরীরে যে পরমাত্মা রয়েছে, বসবাস করে, আমাদের হৃদয়ে বসবাস করে, তার গুণ আমাদের মধ্যে কিছু থাকে, কম থাকে বা বেশি থাকে, কিন্তু থাকে। আমরা সেটাকে অনুভূত, আমাদের মধ্যে সেটা হয় বা না হয়, সেই গুণটা প্রথম। এবার সেই গুণটাকে যদি আমরা এনলার্জ করতে পারি বিভিন্ন ক্রিয়াকর্মের দ্বারা, তবে সেই গুণটা আমাদের মধ্যে সন্নিবিষ্ট হবে। আর যদি সেটা এনলার্জ না করতে পারি, সেটা খুব সুপ্ত অবস্থায় থেকে যাবে, সে কিন্তু অবজারভার। 3টে স্টেপ আছে তার মধ্যে। প্রথম ব্রহ্মেতি, তারপরে পরমাত্মেতি, তারপরে হচ্ছে ভগবানেতি সর্ব। তো সেক্ষেত্রে পরমাত্মার কাজ হচ্ছে অবজার্ভ করা, ইজ দ্য জাজ। সে আমাদের হৃদয়ে বসে আমরা যা কর্ম করছি, কর্ম আমরা কেন করি, আমাদের কর্মের উপর কিন্তু ভগবান নিজে কখনো নিয়ন্ত্রণ করেন না। তিনি আমাদের কনসেন্স দিয়েছেন, আমাদের বোধ দিয়েছেন, সেই বোধ অনুসারে আমরা কর্ম করি। সেই কর্মে আমরা কি কর্ম করছি তিনি এখানে বসে বসে সব কিছু অবজার্ভ করেন, এবং সেই কর্ম অনুসারেই আপনার প্রারব্ধ ফল যেটা আমরা বলি সেটা তৈরি হয়, আমরা জ্ঞাতে অজ্ঞাতে যা করি না। তো শনি হচ্ছে সেই জায়গাটার কারকতাকে নির্দেশ করে। অর্থাৎ শনি সবসময় স্পিরিচুয়াল জায়গাকে, তার প্রভাবকে বিস্তার করতে সাহায্য করে। তা আমাদের শরীরের স্পিরিচুয়াল একমাত্র জায়গা কোথায় না, আমাদের হৃদয়ে। আমি অনেকবার বলেছিলাম, গীতার 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে দেখবেন ভগবান নিজে বলছে আমি হৃদয়ে বসবাস করি, হৃদয়ে বসবাস করি তিনি বলেছেন। সুতরাং মিথ্যে কথা বলার কোনো প্রশ্ন নেই। সুতরাং শরীরের মধ্যে ওই অংশটি কি আছে যেখানে উনি বসবাস করেন, এবং উনি ওই জায়গাটাকে কন্ট্রোল করেন। কি করে কন্ট্রোল করেন? স্যাটার্নের দ্বারা কন্ট্রোল করেন। যেহেতু আমরা সৌরজগতের মধ্যে আছি, আমরা তো সৌরজগতের বাইরে নেই। স্যাটার্ন কন্ট্রোলার। কি করে বুঝবেন স্যাটার্ন কন্ট্রোলার? আমি বলে দিলেই স্যাটার্ন কন্ট্রোলার হয়ে গেল। কালপুরুষের 10 নম্বর ঘর শনিকে দেওয়া আছে। 10 নম্বর ঘর কোন ঘরকে দেখে, কেন দেওয়া আছে? 10 নম্বর ঘর 4 নম্বর ঘরকে দেখে ডাইরেক্টলি। স্যাটার্নের 3টে দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি সবার আছে, তো 4 নম্বর ঘরকে দেখে, ডিরেক্ট দৃষ্টি। 4 নম্বর ঘরের নক্ষত্র আছে সেই জায়গায় নাম্বার। এবং সব থেকে বড় ব্যাপার, আপনার মধ্যে যে ধর্ম জ্ঞান তৈরি হবে, সেই জ্ঞান দ্বারা আপনি কর্ম করবেন, সেই কর্মকেও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আপনার প্রকৃতি যেরকম হবে সেই প্রকৃতি অনুসারেই আপনি কর্ম করবেন। আপনার মধ্যে যদি কোনো মানে মহৎ প্রবৃত্তি থাকে, সেই মহৎ প্রবৃত্তির মহৎ কাজেই রিফ্লেকশন হবে, কর্মে রিফ্লেকশন হবে। কত সৎকর্ম হতে পারে না, ততটাই সৎকর্ম হতে পারে যে কর্মের কোনো এফেক্ট আপনি নেবেন না। অর্থাৎ আপনি তার কর্মের রেজাল্ট যেটাই বেরোক না কেন, সেটা তো আমাদের কারোর কন্ট্রোলে থাকবে না, থাকা মানে অ্যাকচুয়ালি কখনো থাকে না, কিন্তু তার ফলটা সে কখনো নেয় না। আমি একজন বিখ্যাত লোকের গল্প আপনাকে বলছি, যদিও তিনি একদম মেটেরিয়াল একজন মানুষ। তিনি হচ্ছেন, খুব সংক্ষিপ্ত করে বলে দিই, তিনি হচ্ছেন ইতালির যখন স্বাধীনতা আন্দোলন চলে তখন সাদার্ন ইতালিতে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে নেপলস এবং সিসিলি, একদম সাদার্ন ইতালিতে, ভূমধ্যসাগরের কোলে। সেখানে একজন বিখ্যাত বিপ্লবীর জন্ম হয়েছিল, তার নাম ছিল গ্যারিবল্ডি। আপনারা যারা ইতিহাসের ছাত্রছাত্রী আছেন তারা জানেন। সেই গ্যারিবল্ডি যখন প্রথমে ম্যাৎজিনি, তারপরে কাউন্ট ক্যামিলো ডি কাবুর, তারপরে হচ্ছে গ্যারিবল্ডি। গ্যারিবল্ডি এই
তৎকালীন যে ওখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে, অর্থাৎ মানুষ তার নিজের নেতা নিজেরা নির্বাচিত করার একটা প্রায় ক্ষমতা পেতে চলেছে, সেরকম একটা গণ আন্দোলনের সময় সেখানে গ্যারিবল্ডি এসে তার বিপুল মতাদর্শের মানুষ নিয়ে সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েন এবং সেই বিপ্লবে অংশগ্রহণ করেন। প্রচুর দুঃখ দুর্দশা তিনি সাক্ষী হন, কিন্তু আলটিমেটলি তিনি সেই কাজে সফল হন এবং সফল হওয়ার পরে যখন তাকে খুব গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা বলা হয়, তিনি তখন সব কিছু ছেড়ে আবার তার কৃষি খামারে ফিরে চলে যান। বলে ওটা আমার কাজ নয়, আমার কাজ ছিল এটা পর্যন্ত, এবার আমি চলে যাচ্ছি। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভগবান যখন সৃষ্টি করছে, অ্যাকচুয়ালি তিনি হয়তো সনাতন ধর্ম সম্পর্কে কিছুই জানেন না, তিনি অন্য কোনো ধর্মমতে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, সেটার বিষয় নয়, কিন্তু তার কনসেন্সটা কোথায় আছে দেখুন। তিনি ওই ফলটা নিলেন না। আমি সেই প্রসঙ্গটার জন্য এত বড় মহান ব্যক্তির কথা বললাম। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা খুব প্রিসাইজলি বোঝার চেষ্টা করব। শনি কখনো তার কর্মের ফল বহন করে না, সেই জন্য শনি তার দ্বিতীয় ঘরকেও স্যাটার্ন দিয়েছে, অর্থাৎ তিনি যে কর্ম করবে সেই কর্ম ততটাই করবে যতটার দ্বারা সেই জাতক জাতিকার জীবনটা অতিবাহিত হয়। অতিবাহিত হওয়ার সময় কোনো রকম অতিরঞ্জন যাতে না থাকে, অর্থাৎ আমার একটা গেঞ্জি পরলে হয়ে যায় লজ্জা নিবারণের জন্য বা ঠান্ডা লাগছে, সেখানে আমি এমন কিছু পোশাক পরে নিলাম হয়তো দেখতে ভালো লাগছে কিন্তু যেগুলোর কোনো প্রয়োজন নেই, সেটার যেন না হয়, সেটাই স্যাটার্ন বলছে সবসময়। তো স্যাটার্ন যখন মিথুন রাশির নবাংশে বসে থাকবে, কালপুরুষের তৃতীয় ঘরে বসে থাকবে, এবং আমি যে গুণগুলো মানে বুধের গুণগুলো আগে আপনাকে বলেছি এবং আরও একবার বলেছি যে মিথুন রাশিতে কিন্তু বুধ সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। বুধের আমরা যতই তুঙ্গ ঘর কন্যা রাশি বলি, কিন্তু অ্যাক্টিভ তার মিথুন রাশিতে, সেই ঘরে শনি বসে রয়েছে। শনি এই সমস্ত গুণগুলোকে রেস্ট্রিক্ট করে দেবে এবং করে দিয়েছে অলরেডি। আপনি দেখুন মার্গী দশায় যতক্ষণও ছিল, আমরা যদি ধরে নিই, আমার কাছে যেহেতু ডেটাটা নেই ইমিডিয়েট, সেটা হচ্ছে কবে থেকে ও 16°40'। আমি একটা টেন্টেটিভলি বলছি, যদি মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেও 16°40' ক্রস করে, আপনি দেখুন সেই সময় থেকেই কিন্তু আস্তে আস্তে এই প্যান্ডেমিক বা ফল, মানে কজ যে কারণেই হোক, তার রেজাল্টটা কী হচ্ছে, আস্তে আস্তে সারা পৃথিবীব্যাপী, শনি মানে কম্প্রিহেন্সিভ, কোনো লোকাল এফেক্ট কোনো দিন হবে না, সারা পৃথিবীতেই কম বেশি তার প্রভাব অনুভূত হবে। সেইখানে আপনারা দেখুন ব্যবসা বাণিজ্য, ট্রেড, মানুষের মধ্যে কোঅর্ডিনেশন, এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। প্রথমে ভারতের, আমি যদি ভারত দিয়ে এই মুহূর্তে শুধু বলি, ভারতের ছোটোখাটো কয়েকটা প্রান্তে আস্তে আস্তে রোগটা আবার পুনরায় প্রাদুর্ভাব ঘটেছে এবং তারপরে ব্যাপারটা কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে গিয়ে প্রায় একটা আংশিক লকডাউন, বা যেখানে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে পেরেছে মানুষকে যাতে বাঁচানো যায় যতটা সম্ভব, তারা সেইভাবে সেই জায়গায় মোকাবিলা করেছে। কিন্তু ফলটা কি হয়েছে, আমাদের কোঅর্ডিনেশনটা নষ্ট হয়েছে। আমরা কোঅর্ডিনেশন, মানুষ যদি না বেরোতে পারে তাহলে সেই ক্রেতা বিক্রেতা তাদের মধ্যে সংস্পর্শটা কমে গেছে, তার ফলে ব্যবসা বাণিজ্য একটু কম হয়েছে স্বাভাবিকভাবে। এগুলো সব একটার সাথে ইন্টারলিঙ্কড, আপনারা দেখুন। তো যতটুকু কোঅর্ডিনেশন হয়েছে ততটুকুই অনলাইন বা ভিজুয়াল কোঅর্ডিনেশন আমাদের এই বর্তমান ইন্টারনেটে। কিন্তু আমি দেখেছি যে মে মাসে কিন্তু এবং জুন মাসেরও একটা বড় পোর্শন ইন্টারনেট কিন্তু ভীষণ ডিস্টার্ব করেছে, অন্তত আমার বাড়িতে তো করেছে। তো সেই দিক থেকেও বলছি যে শনি এই ফলগুলো এখন দেওয়ার চেষ্টা করবে। এখানে কতদিন পর্যন্ত দেবে না, 24শে জুলাই পর্যন্ত সব কিছুর মধ্যে একটা স্লথতা দিয়ে দেবে। বুধ হচ্ছে অ্যাকচুয়ালি গতি, মুভমেন্ট, বারবার বলছি বুধ হচ্ছে মেসেঞ্জার। আমি কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন, আপনার আমার মধ্যে হয়তো 1000 কিলোমিটারের ডিফারেন্স আছে, কিন্তু বুধ আপনাকে কোঅর্ডিনেট করে দিচ্ছে, উইথ শুক্র ভিজুয়াল এফেক্ট দিচ্ছে। আপনি যেই না ছবি বন্ধ করে আমার কথাটা শুধু শুনবেন, তখন হয়ে যাবে শুধুমাত্র বুধ, বা পেপার পড়ছেন, প্রিন্ট, বুধ, সেখানে শুক্রের যতটুকু ছবিগুলো দিচ্ছে সেইটুকুর মধ্যে, অর্থাৎ যে কোনো জিনিসের ভিজুয়াল এফেক্ট যখন হবে সেটার সাথে শুক্র যুক্ত হয়ে যাবে। কিন্তু মেন ব্যাপারটা তো কন্টেন্টটা, যেটা আমার থ্রু থেকে আপনার কাছে যাচ্ছে বা কোটি কোটি মানুষ
কোটি কোটি ইনপুট দিচ্ছে আমরা জানতে পাচ্ছি, সেগুলো সবই বুধের দ্বারা হয়। তো সেই কোঅর্ডিনেশনের জায়গায় কিন্তু ব্যারিয়ার তৈরি করবে বা সঠিক তথ্য বার হতে দেবে না। আরও দুটো জিনিস বলবো প্রিসাইজলি, সেটা হচ্ছে যেসব মহিলাদের একটু গাইনো প্রবলেম আছে, গাইনি প্রবলেম আছে আর কি, তারা কিন্তু এই সময়টা অন্তত 24শে জুলাই পর্যন্ত কোনো প্রবলেম দেখলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। একদম কোনো রকম ঢিলেমি করবেন না, কারণ কার ছকের কী দশা বা কী প্রকৃতি রয়েছে সেটা বলাটা মুশকিল। নাম্বার 3 হচ্ছে যে যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে, স্পেশালি যারা ফিমেল আছেন, মহিলাদের মধ্যে যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে, তারা কিন্তু একটু নজর দেবেন। কোনো রকম সমস্যা হলেই কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, অবহেলা করবেন না ব্যাপারটা নিয়ে। নাম্বার 4 হচ্ছে যাদের চোখের প্রবলেম আছে, আইসাইটে, তারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব এই উজ্জ্বল জিনিসগুলো না দেখে শুধু কথা শোনা বা এরকমভাবে যদি করা যায়, আর ডক্টর দেখানোটা কিন্তু মাস্ট। নাম্বার 5 হচ্ছে যাদের ডাস্ট অ্যালার্জিগত প্রবলেম আছে এবং যাদের বাড়িতে অনেক পুরনো দিনের ওয়্যারিং আছে, অর্থাৎ যেগুলো একটু খোলা ওয়্যারিং, একটু পুরনো বাড়ি, মেনটেনেন্স হয়নি সেভাবে, বা অফিস বা যেখানে পারে, যাদের আমি বলছি যে যেখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তারা একটু বেঁচে থাকবেন এই সময়টা পর্যন্ত। ছোটোখাটো দুর্ঘটনা বা সেখান থেকে আগুন লাগা এরকম ধরনের সম্ভাবনার একটা যোগ রয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো, এই সময় আমার কাছে অন্তত 50 জন এরকম হরোস্কোপ পাঠিয়েছে যে যাদের সন্তান হয়েছে এই ফেজটার মধ্যে। তো সন্তান যাদের হয়েছে তাদের দেখবেন যে সেই সমস্ত সন্তান অধিকাংশ পিতামাতার দশার উপরে ডিপেন্ড করে। সন্তানের কিন্তু 12 বছর পর্যন্ত মূলত পিতামাতার দশার উপরেই কাজ হয়। পিতামাতার দশা যদি নেগেটিভ না হয় বা খুব বাজে অবস্থায় তার নবাংশভিত্তিক না থাকে, সন্তানের কিন্তু খুব একটা এফেক্ট হয় না, এটা একদম শাস্ত্রগত। তো যারা মহর্ষি বিদুরের জন্ম সম্পর্কে পড়েছেন, বিদুর হচ্ছে আমাদের যমরাজের এই মৃত্যুলোকে অবস্থান। তিনি একটি অভিশাপ দ্বারা এই মৃত্যুলোকে এসেছিলেন। তারা পড়ে নেবে যে 12 বছর পর্যন্ত ঈশ্বরও কোনো অপরাধকে অপরাধ বলে নেয় না। যদিও আজকালকার দিনের বাচ্চারা অনেকটা অ্যাডভান্স, সেক্ষেত্রে আমাদের নর্মাল আইনেও কিছু সংশোধন হয়েছে, বয়সগুলোকে একটু কমিয়ে আনা হয়েছে। সেটা যুগ অনুসারে, কলিযুগে অবক্ষয়ের একটা এফেক্ট তো সবসময় থাকে, কারণ ধর্মের একটা মাত্র চরণ আছে এখানে, তো সেই সূত্রে হয়েছে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে অ্যাজ এ হোল 12 বছর পর্যন্ত কোনো সন্তানের জন্মছক, পিতামাতার জন্মছক, স্পেশালি পিতার জন্মছক তার, এবং পিতা যদি, খুব দুঃখজনক ঘটনা বলছি, এরকমও হয় যে বাচ্চার শৈশবেই গত হয়েছে, তাহলেও কিন্তু পিতার দ্বারা পরিচালিত হবে। 12 বছরের পরে তার নিজের ছক আস্তে 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 ফাংশনেবল জায়গায় পৌঁছায়। তো যে বাচ্চারা এই সময় জন্মেছে তাদের পিতামাতার যদি জন্মছক একটু বেটার থাকে, অন্তত দশাগত পজিশন এবং স্যাটার্নের এবং বৃহস্পতির পজিশন যদি একটু বেটার থাকে, তাহলে সেই বাচ্চা খুব দ্রুত কথা বলতে শিখবে, কিন্তু 5-6 বছর পর্যন্ত খুব কম কথা বলবে। এটা লক্ষ্য করে দেখবে। যদি একটু বেটার দশা পায়, ছোট প্ল্যানেটের দশা পায়, মনে করুন বুধের দশা বা চন্দ্রের দশা, এরকম দশা যদি পেয়ে কোনো বাচ্চা জন্মায়, এ সময় কোটি কোটি বাচ্চা জন্মেছে, তো যদি আপনারা কারোর খোঁজ পান, দেখবেন যে তারা খুব দ্রুত কথা বলতে শিখবে, কিন্তু কমিউনিকেট করবে কম। অর্থাৎ অ্যাপারেন্টলি দেখে মনে হবে বাচ্চাটা হয়তো কথা বলতে দেরি হচ্ছে বা এখনো পারেনি, কিন্তু পারবে সে, তো কমিউনিকেটটা কম করবে। আর লাস্ট একটা জিনিস বলবো, নবাংশে বুধের ঘরে শনি থাকা ট্রেডকে ভীষণভাবে কিন্তু অ্যাফেক্ট করে। অর্থাৎ মানুষের মধ্যে কেনার প্রবণতা কমে যায়, খাদ্যবস্তু ব্যতি রেখে আর কিছুটা ভোগ্যপণ্য ব্যতি রেখে। ভোগ্যপণ্য যতটুকু না হলে না হয়, তাও সেটা কিন্তু মহিলাদের মধ্যে বেশি থাকবে, পুরুষদের মধ্যে কম্পারেটিভলি কম থাকবে। তো তার ফলে কি হবে, মানুষের যেহেতু ডিমান্ড কমে যাবে, তার ফলে সার্কেলটা কম থাকবে। এই 24শে জুলাই পর্যন্ত কিন্তু এই এফেক্টটা দেবে। তারপরে যখন বৃষের ঘরে আসবে,
তখন তার এফেক্টটা মানে নবাংশে যখন বৃষের ঘরে আসবে শনি, তখন তার এফেক্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম দেবে। সেটা নিয়ে একটু জাস্ট বলে দিই। তখন মানুষের যেটা মানে চেষ্টা করতে হবে এই সময়টা থেকে কথা বলাটা আস্তে আস্তে কমানো, কারণ নবাংশের থেকেও তো নেমে আসছে আস্তে আস্তে, গ্রহটা পেছন দিকে চলে যাচ্ছে। তো কথা বলার পরিমাণ কমাতে হবে, বিতর্কিত কথা কমাতে হবে, কারণ ওখানে রাহু বসে রয়েছে অলরেডি। যদিও নবাংশে রাহু সেখানে নেই, কিন্তু অ্যাকচুয়াল রাহু সেখানে বসে রয়েছে। তো বৃষের ঘরটা অ্যাকচুয়ালি রাহু পয়জনাস করে রেখেছে। রাহু যেখানে থাকে সেই ঘরটাকে, শুক্রের ঘর, তার পক্ষে পয়জনাস করা অনেক। শুক্র হচ্ছে এমন একজন মানুষ যে বিপথে খুব এমনি বিপদগামী, তারপরে তার ঘরে যদি সেরকম একজন বন্ধু এসে জোটে যে বিপদে খুব সহজে নিয়ে যেতে পারে, তাকে শুধু সেই প্রলোভনটুকু দেখালেই হলো, সে এমনি দৌড়ে চলে যাবে। তো সেখানে যখন নবাংশে দিয়ে শনি পাস করবে, আপনারা প্রত্যেকে বাক সংযম করবেন, স্পেশালি ফ্যামিলিগত জায়গায়, অফিসগত জায়গায়। বিশেষ করে যারা কোনো গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করে, তারা সে সময় নিজের কথা যত পারবেন কম বলবেন, বিশেষত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, কারণ রবি থেকে 10th হাউসে থাকবে সেটা। সেক্ষেত্রে কিন্তু যদি কারোর ছকে সেরকম সমস্যা থাকে, ইনসাবঅর্ডিনেশনের প্রবলেম কিন্তু হতে পারে। তো যাই হোক, এই পর্যন্তই বলার ছিল। তো বর্তমান যুগে যে একটা স্লোনেস আছে, এই স্লোনেসটা নিয়ে অনেকে সেটা কিন্তু আমি সেই কারণেই বলেছি যে 26শে অক্টোবর পর্যন্ত অ্যাজ এ হোল কিন্তু আমি সমস্ত অ্যাভারেশনগুলোকেই কম বেশি দেখে নিয়ে একটা অ্যাভারেজ ডেট আপনাদের বলেছি। জন্য বহু মানুষ প্রশ্ন করেন যে এই সময় আপনি এরকম একটা ডেট বলে দিলেন, যেটা একটা ডাইলেমার মধ্যে ফেলে দেয়। ডাইলেমার কিছু নেই, আপনি মানলে মানতে পারেন, না মানলে ভগবানের নাম নিয়ে আপনার কাজ আপনি করতে পারেন। কিন্তু আমার কাজ যতটুকু আমার নলেজ আছে সেটাকে দেখে আপনাদের সঠিকটা জিনিসটা বলা। তো সেই দিক থেকে আমি দেখেছি যে এই পর্যন্ত সময়টা কিন্তু মোরাললেস ছোটোখাটো কোনো ঘটনা দিয়ে অ্যাভারেটিভ আছে। তারপরেও কি অ্যাভারেশন লেস হয়ে যাবে তা নয়, পজিটিভ জিনিসটা একটু বাড়বে, নেগেটিভটা একটু কম্পারেটিভলি কমবে, তার ফলে রেজাল্ট্যান্ট এফেক্টটা একটু পজিটিভ দেবে, এটাই বলা। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন একটু, আপনারা আগেও বলেছি এবং বহু মানুষ করেওছেন, তার স্ক্রিনশট তুলেও পাঠিয়েছেন আমাকে, বেশ কিছু বন্ধু আছেন, তাদের কাছে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তো ভালো থাকবেন। আমি সামনের মাস থেকে বহু মানুষ মান্থলি প্রেডিকশান জানতে চান, যারা এই ব্যাপারগুলোকে আর কি একটু গুরুত্ব দেন। আমি চেষ্টা করব মান্থলি, বহু মানুষ বলেছিল উইকলি করতে, কিন্তু উইকলি করাটা হয়তো সম্ভব হবে না। আমি মান্থলি একটা প্রেডিকশান করার চেষ্টা করব, সেটা অবশ্যই কিন্তু লগ্ন ধরে, হ্যাঁ, রাশি ধরে নয়, কিন্তু অ্যাসেন্ডেন্ট বেস। আমি একটা জুলাই মাসের শুরু থেকে হয়তো জুন মাসের শেষের দিক থেকেই আমি ছোট ছোট করে মূল বক্তব্যগুলো বলার চেষ্টা করব, কিন্তু আমার এই সার্বিক কথার মধ্যেই কিন্তু আমার সব বলা থাকে। সেগুলোকেও যদি একটু কাটছাট করে আপনারা রেখে নেন, তাহলেও কিন্তু অনেকটা কাজ হয়। যাই হোক, ভালো থাকবেন আপনারা, সাবধানে থাকবেন এবং স্টেডি থাকবেন, আর কথা কম বলা প্র্যাকটিস করবেন যতটা সম্ভব। নমস্কার।